Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Introductory of statistics আমরা measures of central tendency এটা হচ্ছে থিওরির সেকেন্ড লেকচার। অলরেডি আমরা ফার্স্ট লেকচারে এই প্রথম তিনটা কোশ্চেনের এক্সপ্লেনেশন হয়ে গেছে। সেন্ট্রাল টেন্ডেন্সি কি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কি, ডিফারেন্ট কাইন্ডস অফ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আজকে তারপরে 4, 5, 6, 7, 4, 5, 6, 7, 8 এগুলা এখন এটা মানে কমপ্লিট করতে চেষ্টা করব। তো এটা এই সেন্ট্রাল টেন্ডেন্সির সিরিয়াল মেনটেন করার জন্য আমরা প্রথমে প্রথম লেকচারটা দেখবো, তারপর এটা দেখবো, সেটা আমাদের জন্য খুব ইজি হবে। যাই হোক, আমরা স্লাইডে চলে যাচ্ছি। এটা অলরেডি কমপ্লিট, এটাও কমপ্লিট। এক্সপ্লেনেশন গুলা একটু সুন্দর করে দেখে তারপরে এই সুবিধা অসুবিধা গুলা, গাণিতিক গড়ের সুবিধা অসুবিধা গুলা এটা একটু বড় করে নেই। মানে বিষয়গুলা হচ্ছে অ্যাকচুয়ালি সুবিধা অসুবিধাটা এবং ব্যবহারটা তৈরি হবে আমার বেসিক ইনফরমেশনটা জানা থাকলে। আমরা গাণিতিক গড়ের যে মানে যেভাবে গাণিতিক গড় তৈরি করা হয়েছে সেই জিনিসটা আমরা খুব ভালো করে জানা নিব। তারপরে আছে, যাই হোক, এখানে কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপগুলির সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। আমরা গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা প্রচুরক, এগুলোর সুবিধা অসুবিধাগুলো আমরা একটু জানিয়ে নিব। নিম্ন উল্লেখিত সুবিধা অসুবিধাগুলো পর্যায়ক্রমে আলোচনা করা হলো। গাণিতিক গড়ের ক্ষেত্রে গাণিতিক গড়ের সুবিধাটা কি? গাণিতিক গড় নির্ণয়ে সকল তথ্য রাশিকে বিবেচনায় আনা হয়, তাই ইহা বেশি নির্ভরযোগ্য। মানে সকল তথ্য যদি ব্যবহৃত হয় তাহলে যে কোনো ইনফরমেশনই বেশি নির্ভরযোগ্য হবে। তথ্য সারির সংখ্যাগুলির সমষ্টি এবং পদ সংখ্যা জানা থাকলে গাণিতিক গড় নির্ণয় করা যায়। তথ্য সারির কোনো সংখ্যা শূন্য বা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করবো পরবর্তীতে। শূন্য বা ঋণাত্মক হলেও সহজে গাণিতিক গড় নির্ণয় করা যায়। ইহা সহজে বীজগণিত এবং গাণিতিক প্রক্রিয়ার উপযোগী। আর নমুনা তারতম্য দ্বারা কম প্রভাবিত হয়। দ্যাট ইজ দ্য ফার্স্ট নাম্বারটা, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস। নমুনা তারতম্য দ্বারা খুব কম প্রভাবিত হয়। অসুবিধা হচ্ছে গাণিতিক গড় প্রান্তীয় বা চরম মান দ্বারা প্রভাবিত হয়। এটা একটা বিষয়। কোন গুণবাচক তথ্যের গাণিতিক গড় নির্ণয় করা যায় না। গুণবাচক তথ্য মানে যে তথ্যগুলা সংখ্যায় প্রকাশ করা যায় না। ধারাভুক্ত এক বা একাধিক সংখ্যা অজানা থাকলে বা প্রান্ত খোলা শ্রেণীর জন্য গাণিতিক গড় নির্ণয় করা যায় না। কমপ্লিটলি ইম্পসিবল যদি প্রান্ত খোলা ওপেন এন্ড ক্লাস ইন্টারভেল অথবা যদি কোনো ভ্যালু জানা না থাকে। 3 নম্বরটা, মধ্যমা এবং প্রচুরকের ন্যায় লেখচিত্রের মাধ্যমে গাণিতিক গড় নির্ণয় করা যায়। আমরা দেখবো যে মধ্যমা এবং প্রচুরকটা গ্রাফের মাধ্যমে করা যায়, কিন্তু গাণিতিক গড় গ্রাফের মাধ্যমে করা যায় না। অতিবঙ্কিম নিবেশনের জন্য গাণিতিক গড় ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত প্রদান করে। বঙ্কিম, আমরা জানি যে বঙ্কিমটা আমরা দেখবো, এটার একটা চ্যাপ্টার আছে, বঙ্কিমতা সূচালতা, এবং অনেক বঙ্কিম যদি হয় সেই ক্ষেত্রে গাণিতিক গড়টা এটা ত্রুটিপূর্ণ দেয়। আমরা এই যে ইস্যুগুলা, প্রত্যেকটা ইস্যু এক একটা মানে টপিকস, এটার উপরে বেস করে এটার গাণিতিক গড়ের যত অ্যাক্টিভিটিস গুলো আছে এটার উপর বেস করে চলে আসবে। আচ্ছা, তারপরে চলে আসতেছে এবং গাণিতিক গড় গেল। জ্যামিতিক গড় নির্ণয় এখানে সকল তথ্য রাশি ব্যবহৃত হয়। নমুনা বিচ্যুতি দ্বারা এটা কম প্রভাবিত হয়। আমরা একটা সাথে কম তারতম্য প্রভাবিত হয় না। চরম বা প্রান্তীয় মান দ্বারা গাণিতিক গড় অপেক্ষা কম প্রভাবিত হয়। ভেরি ইম্পর্টেন্ট টপিক 3 নাম্বারটা, যে হ্যাঁ, চরম বা প্রান্তীয় মান দ্বারা গাণিতিক গড়ের মতো এটা প্রভাবিত না, কম হয়। এটা বীজগণিত এবং গাণিতিক প্রক্রিয়ার উপযোগী। সংখ্যাগুলি সমানুপাতিক ধারায় থাকলে জ্যামিতিক গড় সবচেয়ে নির্ভরযোগ্য। এই সংখ্যাগুলি যদি সমানুপাতিক ধারায় হয় তাহলে জ্যামিতিক গড় সবচেয়ে নির্ভরযোগ্য। আর এখানে প্রবলেম গুলো হচ্ছে যে তথ্য সারির কোনো একটি মান শূন্য অথবা ঋণাত্মক হলে জ্যামিতিক গড় একবারই নির্ণয় করা যায় না। ইহা সহজবোধ্য নয়, লগারিদম প্রয়োজন হয় বলে সকলের পক্ষে, যদি লগারিদম যারা জানে না এরা ইউজ করা যাবে না। মধ্যমা প্রচুরকের ন্যায় লেখচিত্রের মাধ্যমে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। ধারাভুক্ত এক বা একাধিক সংখ্যা যদি অজানা থাকে অথবা প্রান্তগুলো থাকে, এটা গাণিতিক গড়ের মতো এটা নির্ণয় করা যায় না। গুণবাচক তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। আমরা কিছুটা মিল পাবো। আবার তরঙ্গ গড়, এখন ইহা সকল মানের উপর ভিত্তি করে হয়। হার মানে রেট, সময়, বেগ, মূল্য, এই সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে খুব প্রান্তীয় বা চরম মান দ্বারা কম প্রভাবিত হয়। এটাও বীজগণিত প্রক্রিয়ায় প্রয়োগ করা যায়। নমুনা বিচ্যুতি তারতম্য দ্বারা কম প্রভাবিত হয়। ইহা ছোট মান অধিক এবং বড় মান কম গুরুত্ব পায় এই ক্ষেত্রে। আছে এটার অসুবিধাগুলো হচ্ছে তথ্য রাশির কোন একটি মান শূন্য বা গণনা করা যায় না। ইহা সহজবোধ্য নয়, একটু ক্রিটিক্যাল। এটা লেখচিত্রের মাধ্যমে নির্ণয় করা যায় না। ধারাভুক্ত এক বা একাধিক অজানা বা প্রান্তগুলো থাকলে নির্ণয় করা যায় না। মানগুলি উপর বেশি গুরুত্ব দেয়, ছোট মানগুলোর উপর বেশি গুরুত্ব দেয়। সবসময় প্রতিনিধিত্বমূলক নয় কিছুটা। আচ্ছা, গড়, মধ্যমা, প্রচুরক, আমরা কমন কিছু মধ্যমা গড়, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়ের কিছু কমন কিছু পাইলাম, যেগুলো সমস্ত তথ্যমান যেখানে ব্যবহৃত হয় সেখানে এই মানগুলা হয়। মধ্যমা
সহজবোধ্য, অতি সহজে জানা যায়। প্রান্তীয়, এই যে এই পয়েন্ট হচ্ছে চরম বা প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয় না, লেখচিত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। দক্ষতা, মেধা, বুদ্ধিমত্তা ইত্যাদি গুণবাচক তথ্যের ক্ষেত্রে মধ্যমা অন্যান্য পরিমাপ বেশি উপযোগী। খোলা শ্রেণীবৃত্তির জন্য মধ্যমা সহজে নির্ণয় করা যায়। এই যে ছোট ছোট পয়েন্ট গুলো আমরা একটা বলতেছি, এগুলা বেসিকটা জানা থাকলে এই পয়েন্ট গুলো খুব ইজিলি মনে রাখা যায়। এবং এই জিনিসগুলো, যে এই গ্রুপের কোশ্চেন গুলো যেগুলো আসে, ছোট ছোট কোশ্চেন, ওই কোশ্চেন গুলো এগুলো দিয়েই তৈরি হয়। অসুবিধা, ইহা তথ্য সারির সকল মানের উপর ভিত্তি করে গণনা করা হয় না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মধ্যমার ক্ষেত্রে সকল তথ্যমান না জানলেও চলে। মধ্যমা পরবর্তী কোনো গাণিতিক প্রক্রিয়ার উপযোগী নয়। মধ্যমা নির্ণয় করতে তথ্য সারিকে এই একটা জিনিস ক্রমানুসারে সাজাতে হয়। একমাত্র এই মধ্যমাই একটা মানে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটাকে ওই যদি বের করতে হয় তাহলে এটা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, এটা সাজানোর প্রয়োজন পড়ে। ইহা নমুনা বিচিত্র দ্বারা গাণিতিক গড়ের চেয়ে বেশি প্রভাবিত হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট। অনিয়মিত নিবেশনের ক্ষেত্রে মধ্যমা সঠিকভাবে নির্ণয় করা যায় না, অনুমতি নয়। এটার আচ্ছা আসে প্রচুরক। ইহা সহজবোধ্য, সহজে গণনা, যা প্রান্তীয় চরম মান দ্বারা প্রভাবিত হয় না। প্রচুরক লেখচিত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। মধ্যমা এবং প্রচুরের মধ্যে মিল আছে। এটা গুণবাচক তথ্যের ক্ষেত্রে প্রচুরক নির্ণয় করা যায়। আর কোনো মান অজানা থাকলে বা খোলা শ্রেণী ব্যক্তি খেলে প্রচুরক নির্ণয়ের কোনো অসুবিধা হয় না। এটা ওই মধ্যমার মতোই কিছুটা একটু অসুবিধা হচ্ছে। ইহা তথ্য সারির সকল মানের উপর ভিত্তি করে গণনা করা হয় না। সকল মান যেহেতু নেয় না, এটার একটা প্রবলেমই। প্রচুরক পরবর্তী কোনো গাণিতিক কি পরিগণনার উপযোগী নয়। নমুনা বিচ্যুতি দ্বারা বেশি প্রভাবিত হয় এটা। একাধিক প্রচুরক, 4 নম্বর পয়েন্টটা, একটু একাধিক প্রচুরক থাকলে ওদের নির্ণয়ের সুস্পষ্ট কোনো সংজ্ঞা নাই। যদিও একটা সূত্র আছে যে প্রচুরক নির্ণয়ের 3 মধ্যমা -2 গড়, এর আগে এটা আলোচনা করা হয়েছিল, কিন্তু এটা হচ্ছে মানে পার্টিকুলার কোনো সূত্র না, এটা অল্টারনেটিভ একটা সূত্র। কোনো তথ্য সারির প্রতিটি মানকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন হলে প্রচুরক যথাযথভাবে পরিমাপ করে। প্রচুরক যে জিনিসটা বেশিবার আছে আমরা সেটাকে গুরুত্ব দিই। এখন সেই ক্ষেত্রে যদি তথ্য সারির সমস্ত মানগুলাকে গুরুত্ব দিতে হয়, সেই ক্ষেত্রে প্রচুরক এটা দিতে পারে না। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তীতে কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপগুলির ব্যবহার। অ্যাকচুয়ালি সুবিধা অসুবিধা ব্যবহার, এটা যেমন গাণিতিক গড়ের ব্যবহার ডেফিনেশনটা, এই সুবিধা অসুবিধা এবং ব্যবহার করতে গেলে আমরা বেসিকটা খুব ভালো করে বুঝে নিব। এই জন্য বলছি যে প্রথম লেকচারটা খুব দেখে নিব আর কি। দৈনন্দিন জীবনে এই পরিচিত পরিসংখ্যানিক পরিমাপক গড়, মূল্য, গড়, আয়ু, গড়, উৎপাদন, আমদানি ইত্যাদির জন্য ব্যবহৃত হয়। 2 বা ততোধিক গণসংখ্যার বিন্যাস এবং তথ্য সারির বিভিন্ন বৈশিষ্ট্য তুলনার জন্য গাণিতিক ব্যবহার করে। সূচক সংখ্যা নির্ণয়, ভার অর্পিত গাণিতিক নির্ণয় করে। কালীন সারি বিশ্লেষণ, তারপরে বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, বাণিজ্য ইত্যাদি, এগুলা অ্যাকচুয়ালি এই থিওরিটিক্যাল। আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আলোচনা করতেছি, যেমন জ্যামিতিক গড়, অনুপাত, শতকরা ইত্যাদি গড় নির্ণয়ে ইহা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তথ্য সারির মানগুলি জ্যামিতিক প্রগমনভুক্ত যদি হয়, দ্যাট ইজ জিওমেট্রিক্যালি যদি এগুলা মানে ইনক্রিজ করে, দেন জ্যামিতিক গড় বেশি উপযোগী। সূচক সংখ্যা নির্ণয়, এটা একটা পয়েন্ট যে সূচক সংখ্যা নির্ণয়ে জ্যামিতিক গড় ব্যবহৃত হয়, কারণ সূচক সংখ্যা ওইখানে জিরো হওয়ার কোনো সুযোগ নাই, জিরো বা নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই। ওই ক্ষেত্রে সূচক সংখ্যার ক্ষেত্রে জ্যামিতিক গড়টা ব্যবহৃত হয়। অ্যাকচুয়ালি জ্যামিতিক গড়ই বেস্ট মেজারমেন্ট, কিন্তু এটা ইম্পর্টেন্ট কিছু, খুব মানে ইম্পর্টেন্ট কিছু ল্যাকিং, সেটা হচ্ছে এনি ভ্যালু জিরো আর নেগেটিভ, সেই ক্ষেত্রে জ্যামিতিক গড়টা নির্ণয় করা যায় না। আদারওয়াইজ গাণিতিক গড়ের উপরে চলে যেত জ্যামিতিক গড়। এই একটা পয়েন্টের কারণে এটা পিছিয়ে পড়েছে। আচ্ছা, যে সকল তথ্যের সাথে ছোট মানের অধিক গুরুত্ব দেয় এবং বড় মানের কম গুরুত্ব দেয়, সেই সকল ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। চক্রবৃদ্ধি হার সমূহের গড় নির্ণয় ব্যবহৃত হয়। তারপর তরঙ্গ গড়ের স্পেশালিটি হচ্ছে তথ্য সারির তরঙ্গ গড় ব্যবহৃত হয়। গড় গতিবেগ নির্ণয়, তথ্য সারি ছোট মানগুলোর উপর গুরুত্ব। টাকা প্রতি কোনো দ্রব্যের ক্রয় বা বিক্রয়ের হার নির্ণয় করতে দুইটি সংখ্যার মধ্যে অনুপাতের ক্ষেত্রে যদি লব স্থির থাকে সেই এবং হর পরিবর্তিত হয়, তবে তরঙ্গ গড় প্রতিনিধিত্বশীল হয়। তথ্য সারি অস্বাভাবিক মান থাকলে তরঙ্গ গড় অধিক, তথ্য সারি যে মানে অস্বাভাবিক বড় এরকম কোনো মান থাকে, তাহলে সেই ক্ষেত্রে তরঙ্গ গড়টা খুব উপযোগী ক্যালকুলেশন করার। তারপরে চলে যাচ্ছি আমরা মধ্যমা। মধ্যমার বৈশিষ্ট্য ইয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে গুণগত বৈশিষ্ট্যর যেগুলাকে মধ্যমার মানে সংখ্যায় পরিমাপ করা যায় না, কিন্তু মানের উচ্চক্রম বা নিম্নক্রমে সাজানো যায় ইত্যাদি ক্ষেত্রে মধ্যমা ব্যবহৃত হয়। যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এগুলো আমরা সংখ্যায় পরিমাপ করি না, গ্রেডিং করতে পারি। প্রান্ত খোলা বা অসম গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে
মধ্যমা ব্যবহৃত সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান এইসব একটু পার্টিকুলারলি যে ধরনের সামাজিক কিছু বিজ্ঞান, সূচক সংখ্যা, কালীন সারি মধ্যমা ব্যবহৃত হয়। অতিবঙ্কিম নিবেশনের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপে মধ্যমা সফলভাবে ব্যবহৃত। অতিবঙ্কিম যেটা মানে খুব বেশি বঙ্কিম থাকে। আচ্ছা, প্রচুরকে চলে যাই। এগুলা গুণগত বৈশিষ্ট্যের যেমন দক্ষতা, মেধা ইত্যাদি কেন্দ্রীয় প্রচুরক ব্যবহৃত হয়। আবহাওয়া বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, আহ পূর্ব কার্যকারিতা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতির ক্ষেত্রে মজুরি, খাজনা, বেতন কাঠামো, প্রচুরক, পরিকল্পনা, অতিবঙ্কিম এগুলার ক্ষেত্রে প্রচুরক। এগুলা একটু জানার জন্য আমরা একটু পড়ে নিব। অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের কিছু নাই, এগুলো একটু ওই প্রচুরকের থিওরির সাথে সম্পর্কিত, সেটা আমরা প্রচুরকের থিওরিটা এটা দেখার পরে প্রচুরকের ক্যালকুলেশনটা কিভাবে করে, নট অনলি প্রচুরক, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা এবং প্রচুরক, এটা মূল বেসিকটার সাথে এটা লিঙ্ক করে আমরা দেখবো একটু যে এটা কিভাবে তৈরি করা হয়েছে। তারপরে এই জিনিসগুলো সুবিধা অসুবিধা ব্যবহার আমরা একটু দেখবো। আচ্ছা, তারপরে আমাদের পরবর্তী টপিক যেটা ছিল সেটা হচ্ছে একটি আদর্শ গড়ের বাঞ্ছনীয় বৈশিষ্ট্য। এখানে 8টা বৈশিষ্ট্য দেওয়া আছে। আর আদর্শ গড়ের বাঞ্ছনীয় বৈশিষ্ট্য বলতে এখানে গাণিতিক গড় বা জ্যামিতিক গড় বা তরঙ্গ গড় বোঝানো হয় না। যে আদর্শ গড় বলতে যে কোনোটাই আদর্শ গড় হইতে পারে। আদর্শ গড়ের কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য থাকবে, সেই বৈশিষ্ট্যগুলা আমরা একটু এখানে দেখবো। বৈশিষ্ট্যগুলা বিভিন্ন পরিসংখ্যানবিদ এখানে স্পেসিফাই, এখানে নাম বলা নাই, কিন্তু ওনাদের মাধ্যমে এই জিনিসগুলা আসছে যে একটা আদর্শ গড়ের বাঞ্ছনীয় কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। তা দেখি, এখানে একটি আদর্শ গড় বা মধ্যক মান হচ্ছে কোন তথ্য সারির একটি একক প্রতিনিধিত্বকারী মান। স্বভাবতই ব্যবহারিক ক্ষেত্রে এর বিশেষ কিছু গুণাবলী থাকা আবশ্যক। ঠিক আছে, পরিসংখ্যানবিদ পরিসংখ্যান উইলি অ্যান্ড ক্যান্ডেল একটি আদর্শ গড়ের প্রয়োজনীয় বৈশিষ্ট্য প্রকাশ করেছেন, এগুলো নিম্নরূপ। তো এটা স্পেশালি উইলি অ্যান্ড ক্যান্ডেলের কি বলে পরিসংখ্যানবিদ, ওনার মাধ্যমে এই 8টা পয়েন্ট এখানে আমরা দেওয়া হয়েছে। 8টা পয়েন্ট একটু দেখি। ইহার খুব সুন্দর, ইহার খুব সুস্পষ্ট সংজ্ঞা থাকা উচিত। অ্যাকচুয়ালি এই মানে যে ডেফিনেশনটা হবে এটা কমপ্লিট, কোনো মানে আনুমানিক কোনো কিছু না, কনফার্মেশন একটা নিউজ যে এইটাই সুস্পষ্ট সংজ্ঞা থাকতে হবে। এটা ইহা খুব সহজবোধ্য হবে, খুব সহজে এটাকে বুঝতে পারা যাবে এবং গাণিতিক সংজ্ঞায় সংজ্ঞায়িত হওয়া উচিত, এবং এটাকে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন থাকবে একটা, যেটা এইভাবে করবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ইহা খুব সহজে গণনা উপযোগী এবং নির্ণয় হওয়া উচিত। এটা খুব সহজে গণনা করা যাবে, নির্ণয় করা যাবে। ইহা তথ্য সারির সকল মানের উপর ভিত্তি করে নির্ণয় হওয়া উচিত। এবং এই যে পয়েন্ট গুলো আমরা এর আগে দেখে আসছি, এই যে নেগেটিভ সাইড গুলা আমরা অ্যাভয়েড করবো এটার, আর পজিটিভ সাইড গুলো আমরা নিব। ইহা চরম বা অস্বাভাবিক, ছোট বা প্রান্তীয় মান দ্বারা খুব বেশি প্রভাবিত হওয়া উচিত নয়। অ্যাকচুয়ালি এক সেট তথ্য নিয়ে যখন আমরা কাজ করি, এখানে চরম মান বা প্রান্তীয় মান এগুলা চলেই আসে, কিন্তু এটা প্রভাবিত কতটুক করে। যদি খুব বেশি প্রভাবিত হয় তাহলে এটা আমাদের গাণিত এই আদর্শ গড়ের বৈশিষ্ট্য হবে না। জিনিসটা যেটা প্রান্তীয় মান প্রভাবিত করবে কিন্তু সেরকম প্রভাবিত নয়। নমুনা বিচ্যুতি বা নমুনা তারতম্য দ্বারা খুব বেশি প্রভাবিত হওয়া উচিত না। নমুনা বিচ্যুতি অ্যাকচুয়ালি নমুনা বিচ্যুতি বলতে একটা জিনিস বোঝায় যে একটা মূল তথ্যর একটা অংশ নিয়ে যদি আমরা কাজ করি, ওইটা মূল তথ্যের মতো হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এটা মূল তথ্যকে একটু প্রভাবিত করবে। মানে 100টা নিয়ে যেই কাজ করা হবে ওই থেকে 5টা বাছাই করে নিয়ে কোনো ডিসিশন নিলে 100টা ডিসিশনটা হবে না। কিন্তু এটা যাতে খুব বেশি প্রভাবিত না হয় এরকম হবে। পরবর্তী বীজগণিতিক প্রক্রিয়ার জন্য উপযোগী হওয়া উচিত। এই যে পরবর্তীতে এটাকে আপনি প্রসেসিং করা যাবে। পরবর্তী পরিসংখ্যানিক বিশ্লেষণের জন্য উপযোগী হওয়া উচিত। কিন্তু পরিসংখ্যানিক বিশ্লেষণ আছে যেটা আমরা পরবর্তী চ্যাপ্টার গুলাতে দেখবো, যে অ্যাকচুয়ালি একটা জিনিস বের করার পরে সেটার আবার কিছু এক্সপ্লেনেশন অন্য জায়গায় আমরা ইউজ করতে পারি, সেটি হচ্ছে পরিসংখ্যানিক বিশ্লেষণ। তো আমরা এই 7টা পয়েন্ট দিব, আদর্শ গড়ের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এই লেখচিত্র আর লেখচিত্রের মাধ্যমে প্রচুরক নির্ণয়। আমরা এই গাণিতিক গড়ের সুবিধা অসুবিধা এবং ব্যবহারের ভিতরে একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে গ্রাফিক্যালি প্রচুরক নির্ণয় করা যায় এবং প্রচুরক এবং মধ্যমা নির্ণয় করা যায়। এটা কিভাবে নির্ণয় করা যায় সেই জিনিসটা আমরা জানি না, আমরা এক মিনিটে দেখবো। লেখচিত্রের মাধ্যমে প্রচুরক নির্ণয়ের জন্য প্রথমে আয়তলেখ অঙ্কন করা হয় এবং আয়তলেখের সর্বোচ্চ আয়তক্ষেত্রটি হতে প্রচুরক নির্ণয় করা হয়। এটা হচ্ছে বিষয়। এখানে ছোট্ট একটা গ্রাফ আছে, আমরা গ্রাফটা একটু দেখি, তারপরে একটা এক্সপ্লেনেশন দিব। যে এই যে এটা হচ্ছে একটা হিস্টোগ্রাম বা আয়তলেখ। হিস্টোগ্রামের সবচেয়ে বড় যেই এটা এই
মানে মাঝখানের যেটা মাঝখানে হইতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু এটা মাঝখানে হয়ে গেছে। এই আয়তলেখাটা সবচেয়ে উঁচু প্রচুর এইটার ভিতরে হাইস্ট ফ্রিকোয়েন্সি এই গ্রুপের ভিতরে। তো গ্রুপের ভিতরে হাইস্ট ফ্রিকোয়েন্সি হলে আমরা এখানে কোন ভ্যালুটা প্রচুরক হবে, সেই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এর আগের যে আয়তক্ষেত্রটা আছে সেটা এই আয়তক্ষেত্রকে কোথায় টাচ করছে, এবং এর পরের যে আয়তক্ষেত্রটা আছে এটা এখানে কোথায় টাচ করছে। আমরা এই এইটার এই এই কি বলে বড়টার প্রথম মাথা এটা ডান দিকের আয়তক্ষেত্রটার যেই মাথাটা টাচ করছে সেটা বরাবর রেখা টানবো। আর এই যে যেটা মানে প্রচুরক আছে যেটা সেটার এই পরের যে টপ যেটা আছে পয়েন্টটা, এই মানে এটা হাইস্ট পয়েন্ট, এইটা লোয়েস্ট ভ্যালু, এটা হাইস্ট ভ্যালু, এইটা এই 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 পয়েন্টটাকে আমরা এর আগের যে লেখটা যে আয়তক্ষেত্রটা যেখানে টাচ করছে সেটা বরাবর স্ট্রেট লাইন টানবো। যেই বিন্দুতে টাচ করব সেই বিন্দু বরাবর ঠিক স্কেল দিয়ে নিচে নামায় আসবো। এই যে এন যেটা এন পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা খুঁজে বের করবো, এইটাই হচ্ছে প্রচুরকের ভ্যালু। এটা হচ্ছে প্রচুরকের অবস্থান। আমরা তাহলে এই বাঁ দিকের যে ফ্রিকোয়েন্সিটা আছে এটারও একটু সাপোর্ট নিচ্ছি, ডান দিকের যে ফ্রিকোয়েন্সি আছে এটারও একটু সাপোর্ট নিচ্ছি, এবং দুই কর্নার থেকে যোগ করে এটার একটু ডাইনে বামে চলে যাবে। এইটার উপর এই যে এই পরের ফ্রিকোয়েন্সি বা আগের ফ্রিকোয়েন্সির উপর, এই ফ্রিকোয়েন্সি যদি উপরে হইতে তাহলে কিন্তু রেখাটা এরকম হইতো এবং এই রেখাটা এদিকে চলে আসতো, এই বিন্দুর কাছাকাছি চলে আসতো। যাক, এই হচ্ছে সিস্টেম। আমরা এখন এইটাকে যে এক্সপ্লেইন করব যে আমরা এটা কিভাবে করা হইলো। আমি এটাকে আর একটু ছোট করি যাতে গ্রাফটা দেখা যায়। গ্রাফটা দেখা দেখা আচ্ছা, গ্রাফটা একটু বড় করে নিই, কারণ আমার লেখাগুলো একটু পড়তে হবে। গ্রাফ তো যা বলার বলেই দিলাম। তো এখানে দেখি যে এটা আমার প্রথমে কথা হচ্ছে যে একটা এই আয়তলেখের সর্বোচ্চ আয়তক্ষেত্রটি হবে প্রচুরক। ওই থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। এখন করব কিভাবে সেটাও আমরা দেখা দিলাম। তারপরে এখানে আমরা একটু দেখি যে আমরা এক্সপ্লেনেশনটা কিভাবে করছি এখানে। ওকে। হুম। আচ্ছা, প্রথমত এক্স অক্ষে শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষে গণসংখ্যা স্থাপন করে একটি আয়তলেখ অঙ্কন করা হয়, অথবা আয়তলেখ কিভাবে অঙ্কন করে আমরা জানি। সর্বাধিক গণসংখ্যা বিন্যাসের শ্রেণী প্রচুরক শ্রেণী, অতএব সর্বোচ্চ আয়তক্ষেত্রটি প্রচুরক শ্রেণীর অবস্থান নির্দেশ করে। বুঝলাম। তারপরে কিভাবে বাইর করবো ভ্যালুটা। দ্বিতীয়ত, প্রচুরক শ্রেণীর সর্বোচ্চ শ্রেণীসীমার কোটির শীর্ষবিন্দুর সঙ্গে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর সর্বোচ্চ শ্রেণীসীমার কোটির শীর্ষবিন্দু একটি রেখা দ্বারা যুক্ত করা হয়। যে জিনিসটা আবার বললাম, আবার প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন শ্রেণীসীমার কোটির শীর্ষবিন্দুর সঙ্গে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর সর্বনিম্ন শ্রেণীসীমার কোটির শীর্ষবিন্দু একটি রেখা দ্বারা যুক্ত করা হয়। এখন রেখা দুইটি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু হতে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু হতে মূল বিন্দুর দূরত্বই হচ্ছে প্রচুরক। হ্যাঁ, ওই মূল বিন্দুর দূরত্বই হচ্ছে প্রচুরক, মানে ওই ভ্যালুটাই হচ্ছে প্রচুরক। আমরা এটা ক্যালকুলেশন করব। এখন এটা এই যেমন এখানে আমরা একটু আগে এটা দেখানো হয়েছে, তারপরে আবার একটু দেখাই যে প্রদত্ত আয়তলেখের সর্বোচ্চ আয়তক্ষেত্রটি এ বি সি ডি। আমরা আর একটু ছোট করে নিই, তাহলে আমার এটারে কমপ্লিটলি এটা দেখাচ্ছি। এখানে পয়েন্ট দিয়ে দিয়ে আমরা মান দিয়ে দিয়ে দেখাচ্ছি বিষয়টা। তো আচ্ছা, আমরা এই যে এই গ্রাফটাকে আমরা এখানে অ্যানালাইসিস করে দিব যে এখানে প্রদত্ত ছোট হয়ে গেল। ওকে। তো আমরা এই যে এই ক্যালকুলেশনটা আমরা এখানে ভ্যালু দিয়ে দিয়ে দেখাবো যে প্রদত্ত আয়ত লেখের সর্বোচ্চ আয়তক্ষেত্রটির নাম দিলাম এ বি সি এবং ডি, এ বি সি ডি। ওকে। ইহার সর্বোচ্চ শ্রেণীসীমার কোটি শীর্ষবিন্দু বি, বি এর সঙ্গে সর্বোচ্চ শ্রেণীসীমার কোটি এই যে এটা বি এর সঙ্গে ইহার পূর্ববর্তী আয়তক্ষেত্রের সর্বোচ্চ শ্রেণীসীমার কোটির শীর্ষবিন্দু, এর আগের যেটা ছিল ই শীর্ষবিন্দু ই কে একটি রেখা দ্বারা সংযুক্ত করা হইলো, বি এবং ই যুক্ত করা হইলো। আবার এ বি সি ডি আয়তক্ষেত্রের সর্বনিম্ন শ্রেণীসীমার কোটির শীর্ষবিন্দু এ, এই যে এখানে হচ্ছে লোয়ার লিমিট, এটার এ এর সাথে পরবর্তী আয়তক্ষেত্রের সর্বনিম্ন শ্রেণীসীমার কোটির শীর্ষবিন্দু এফ কে একটি রেখা দ্বারা সংযুক্ত করা হইল। রেখাদ্বয় পরস্পর এম বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে, এবং এম হতে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এক্স অক্ষকে এন বিন্দুতে ছেদ করে। ঠিক, এটা বাঁকা না, স্ট্রেট লাইন আমরা এখান থেকে আঁকবো। এখানে এক্স অক্ষকে এন বিন্দুতে ছেদ করে, অতএব প্রচুরক ও এন এর মান সমান, এবং এই প্রচুরক ও এন এর মানের সমান। এই যে ও স্টার্টিং এন্ড এন, এই যে ভ্যালুটা ও থেকে এন পর্যন্ত যে ভ্যালুটা, এই ভ্যালুটাই হচ্ছে প্রচুরকের ভ্যালু। যাই হোক, এটা আমরা গ্রাফিক্যালি কিভাবে প্রচুরক আঁকলাম সেটা আমরা এখানে দেখালাম। এরপরে চলে যাচ্ছি আমরা গ্রাফিক্যালি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মধ্যক। লেখচিত্রের মাধ্যমে মধ্যমা নির্ণয়। আচ্ছা, এখানেও আমরা আগে একটু গ্রাফটা একটু বলে নিই।
এখানে গ্রাফটা একটু দেখি। তারপরে একসময় গ্রাফ করতে গেলে প্রথমে আমরা যে জিনিসটা ওটা অজিব আঁকবো। অজিব কিভাবে আঁকবো সেটা আমরা আগেই জানি। একটা অজিব আঁকবো, অজিব আঁকার পরে এখানে ফ্রিকোয়েন্সি যা আছে এটা অর্ধেক করবো, n/2 এই পয়েন্টটা খুঁজে বের করবো। এটা বরাবর স্ট্রেট লাইন দেখে যেখানে অজিবকে কাট করে এটা বরাবর নিচে নিয়ে যাব, এবং এখানে ওই যে ON ভ্যালুটা এইটাই হচ্ছে মধ্যমা। এটাই হচ্ছে মধ্যমা। আচ্ছা যাই হোক, আমরা এখানে এটার ব্যাখ্যাটা কিভাবে একটু দেখি। লেখচিত্রের মাধ্যমে মধ্যমা নির্ণয় করার জন্য প্রথমে উনো অজিব আমার আহ, এটার ব্যাখ্যাটা দেখি আমরা কিভাবে করা হয়েছে। যে লেখচিত্রের মাধ্যমে মধ্যমা নির্ণয় করার জন্য প্রথমে অনুজীব রেখা, অনুজীব মানে আমরা বলছিলাম যে জিনিসটা যে উপর থেকে ফ্রিকোয়েন্সি গুলো যোগ করে 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 নিচের দিকে যাব, আস্তে আস্তে বাড়বে, অনুজীব রেখা অঙ্কন করা হবে। তারপর ওই অজীব রেখাকে সমদ্বিখণ্ডকারী বিন্দুর ভুজ দ্বারা মধ্যমা নির্ণয় করা, এইটা হচ্ছে সিস্টেম মধ্যমা নির্ণয় করা। এখন এটা দেখাবো আমরা পার্ট বাই পার্ট কিভাবে করতেছি। আহ প্রথমত গণসংখ্যা বিন্যাস হতে ঊর্ধ্বক্রমে ক্রমযোজিত গণসংখ্যা গণনা করা হয়। তারপর ছক কাগজে এক্স অক্ষে শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা স্থাপন করে প্রান্তবিন্দুর মাধ্যমে একটি অজীব রেখা অঙ্কন করা হয়। ফার্স্ট সিস্টেম অজীব রেখা আঁকলাম। দ্বিতীয়ত ওয়াই অক্ষে মোট গণসংখ্যার অর্ধেক করার বা n/2 বরাবর বিন্দু স্থাপন করে এখান হতে এক্স অক্ষের সমান্তরাল একটি রেখা অঙ্কন করা হয়। অজীব রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেখান হতে আবার ওয়াই অক্ষের সমান্তরাল আরো একটি রেখা অঙ্কন করা হয়, এবং প্রদত্ত রেখাটি যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে সেই বিন্দু হতে মূল বিন্দুর দূরত্বই হচ্ছে মধ্যমা। তো সেই জিনিসটা আগে এটা দেখানো হয়েছিল। আমি এখন এইখানে নাম ধরে ধরে এখানে যে জিনিসটা সেটা দেখাই দিচ্ছি। এখানে OX এবং OY অক্ষে স্থাপিত OC অজীব রেখা, এই যে OX এবং OY, এইটাকে আমরা OC, এই যে অজীব রেখাটা OC, যদি এটা রেখা পুরোটা নাম দিলাম OC। OC অজীব রেখার n/2 তম মানের মাধ্যমে, এই যে n/2 তম মানের এখান থেকে পাইলাম, রেখার মাধ্যমে সমান্তরাল রেখা PM টা আঁকলাম। এই যে PM সমান্তরালটা, এই পয়েন্টটা কোথায় পাবো? n/2 মানে টোটাল ফ্রিকোয়েন্সিটাকে অর্ধেক করার পরে যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টটা এক্স অক্ষ বরাবর সমান্তরাল রেখা আঁকলাম PM। আচ্ছা, এম বিন্দু হতে OY অক্ষের সমান্তরাল, এই এম বিন্দু হতে এই OY অক্ষের সমান্তরাল রেখাটা আবার নিচের দিকে টানবো। তো এই রেখাটা হবে MN। এখানে উল্লেখ করা আছে MN। আমি আমার প্রয়োজন মতো এখানে নামগুলা দিচ্ছি। এখানে যে এক্সাক্টলি এটাই দিতে হবে এমন কোনো কথা নেই, আমরা চাইলে নাম চেঞ্জ করতে পারি। MN ও এক্স অক্ষকে N বিন্দুতে ছেদ করে, যে N বিন্দুতে ও, এখন ও হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু মানে দিস ইজ 0 0। মধ্যমা হচ্ছে ON, ও থেকে N এর যে দূরত্ব এটি হচ্ছে মধ্যমা। তা আমরা মোটামুটি এই কেন্দ্রীয় প্রবণতার যে পরের যে স্টেপ যেটা দেখলাম সেটা হচ্ছে এটার সুবিধা অসুবিধা, এটার সুবিধা অসুবিধা ব্যবহার। আচ্ছা, এই সুবিধা অসুবিধা ব্যবহার আমরা আবার বলতেছি যে আমরা এই জিনিসগুলা অ্যাকচুয়ালি বেসিকটা জানার পরে যে আমরা যে এক্সপ্লেনেশনটা, যে অ্যাকচুয়ালি গাণিতিক গড়টা কি, জ্যামিতিক গড়টা কি, তরঙ্গ গড়টা কি, মধ্যমাটা কি, প্রচুরক কি, এটা খুব ভালো করে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের সুবিধা অসুবিধা ব্যবহার এবং এই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এই জিনিসগুলা খুব ইজি হয়ে যাবে। তা এই প্রুফ গুলা করার জন্য বেসিক্যালি আমার এই বেসিকটা দরকার। এবং আমি একটা জিনিস বলি যে এই যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর মূল বিষয় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতাটা। এইটার উপর ভিত্তি করে পরবর্তী চ্যাপ্টার গুলো এটার উপর বেস করে চলে আসবে। তো আমরা এটা আবার ওই মানে আমার যেটা মানে কথা সেটা হচ্ছে যে আমরা এই যে 5টা উইংস আছে, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, হ্যাঁ, মধ্যমা, প্রচুরক, এই জিনিসগুলো কিভাবে তৈরি হয়েছে সেই জিনিসটা আমরা ডেফিনেশন, সূত্রটা, সুবিধা অসুবিধা ব্যবহার, ওটার সাথে প্রায় একবার অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা এটা বোঝার পরে এটা আমি সমস্ত স্টুডেন্টদের বলবো যে এই কেন্দ্রীয় প্রবণতার এই বেসিকটা যাতে একটু বুঝি। আমার মুখস্থ এক জিনিস, আর প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ডে যে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যে প্রান্ত খোলা শ্রেণী ব্যক্তি, তারপরে ওই নমুনা বিচ্যুতি, এই যে ছোট ছোট বিষয়গুলা আমি তারপরে একটু একটু বলে দিই। যে খোলা শ্রেণী ব্যক্তি বিষয়টা হয় কি, যে অনেকগুলা তথ্য আছে। আমরা সাপোজ 100 মার্কসের একটা পরীক্ষা নিলাম, ম্যাক্সিমাম স্টুডেন্ট পাইলো হচ্ছে 50-এর নিচে ম্যাক্সিমাম। একজন স্টুডেন্ট পাইলো 90-এর ঘরে। তাহলে আমরা যদি 10-10 করে ক্লাস ইন্টারভেল করি, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এখন 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, এই ঘরগুলাই কিন্তু কেউ নাই।
কোনো ডাটা নেই, 90 এর ঘরে একজন অথবা দুইজন আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে শর্ট করার জন্য লিখছি 50+। দিস ইজ কল্ড ওপেন এন্ড ক্লাস ইন্টারভাল, খোলা শ্রেণী ব্যক্তি। যে এটা আমরা মাঝখানে অনেকগুলো শ্রেণী বাদ যাবে, এই কারণে আমরা খোলা শ্রেণী, এই ধরনের ক্রাইসিস আমরা খোলা শ্রেণী ব্যক্তি ব্যবহার করি এই ছকটাকে ছোট করার জন্য। And গুরুত্ব হচ্ছে মেইনলি শুরুর দিকে, আমার 10, 20, 30, 40, 50 এর ভিতরের সমস্ত মানগুলা, একটা না দুইটা মান আছে 90-এর উপরে। তো সেই ক্ষেত্রে ওই আমরা এই সেট আপটা যেমন ওই 50, 60, 70, 80, 90 ওই ঘরগুলার ভিতরে কোনো মান থাকবে না। তো এটা একটা প্রেজেন্টেশনটা ভালো হয় না। তবে আরো একটু কারণ আছে যে আমরা একটা মানের জন্য আমরা এতগুলা ক্লাস কেন করব, তখন আমরা ওপেন এন্ড ক্লাস বলি, খোলা শ্রেণী ব্যক্তি বলা হয়। তারপরে এখানে আরো 2-3টা টার্মস আছে এখানে, যেটা হচ্ছে যে এই কি বলে যে অতিরিক্ত, মানে আরে ওইখানে জানি কি নাম, খুব ছোট মান এবং খুব বড় মান, খুব ছোট মান এবং খুব বড় মান, অ্যাবনর্মাল কিছু মান চলে আসে যে খুব ছোট এবং খুব বড় মান। তো এগুলাও কিন্তু একটু একটু ডিস্টার্বিং। আর আরেকটা বিষয় আছে নমুনা বিচ্যুতি, খুব কমন একটা কথা যে নমুনা বিচ্যুতি। নমুনা বিচ্যুতি হচ্ছে আমরা 100টা মানের থেকে 5টা মান নিয়ে 100টা মান সম্পর্কে যখন কমেন্টস করব, এই এই যে দ্যাট ইজ 5টা মান নিয়ে 100টা মানের উপর কমেন্টস করব, সেই ক্ষেত্রে নমুনার কারণে অরিজিনাল তথ্যটা আমার কাছে খুব আসবে না, মানে একুরেটলি আসবে না। তো এটা যাতে একটু আমরা অ্যাভয়েড করতে পারি, সেই অনুপাতে আমরা যেটা ওই যে এই কি বলে এই বড় মানটা যেটা প্রভাবিত কম করে ওই তথ্যগুলো আমরা বাইছে নিব। তো এইগুলা অ্যাকচুয়ালি আমার যখন প্র্যাকটিক্যাল করতে যাব এগুলা, তখন এই থিঙ্কিং গুলা কাজে লাগবে। এখন এটা পড়ার জন্য পড়া, অথবা যদি অ্যাকর্ডিং টু কোশ্চেন টু অ্যান্সার দেওয়ার জন্য আমরা অ্যান্সার দিব, প্র্যাকটিক্যালি গেলে তারপরে বোঝা যাবে যে কোন কাজটা কে। যাই হোক, আমি এই কেন্দ্রীয় প্রবণতার এই পরিমাপটা বারবার বলতেছি যে এটা আমরা খুব মনোযোগ সহকারে দেখবো, প্রয়োজনে অন্য বই অন্য নোট দেখবো, এবং আমি যতটুকু সম্ভব হয়েছে ততটুকু এখানে সেট আপ করে দিছি। আমরা এটা প্রত্যেকটা বুঝার চেষ্টা করব, এটা হচ্ছে বিষয়। তো আজকের মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।